এই প্রামাণ্য চিত্রে আমরা দেখব কিভাবে একজন মানুষ সৃষ্টি হয় এবং ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সে কোন কোন ধাপ অতিক্রম করে। এই প্রামাণ্য চিত্র আপনাকে নিয়ে। চলুন আমরা অতীতের পথে কিছুটা পরিভ্রমণ করে আসি। সেখানে একটি অসাধারণ গল্প নিয়ে আলোচনা করব, যা অবিশ্বাস্য ঘটনায় পরিপূর্ণ। আমরা দেখব অতীতে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পূর্বে একজন মানুষ কি ছিল। মাতার জরায়ুর একটি কোষ, চিনি কিংবা লবণের একটি দানার চেয়েও ছোট। একান্ত অসহায় এই জিনিসটি টিকে থাকার জন্য অন্যের সাহায্য প্রয়োজন। আপনি, আমি তথা এই পৃথিবীর সব মানুষই একসময় এরকম এক কোষী অবস্থায় ছিলাম। তারপর ধীরে ধীরে সেই কোষটি বিভাজিত হয়ে দুটিতে পরিণত হয়। তারপর সেখান থেকে 4, তারপর 8, তারপর 16। কোষ বিভাজনের এই প্রক্রিয়া অব্যাহত থেকে প্রথমে এক পিণ্ড মাংসের উৎপত্তি হয়। তারপর সেই মাংসপিণ্ডই নির্দিষ্ট আকৃতি ধারণ করে। সাথে সাথে হাত, পা, চোখ সৃষ্টি হয়। একেবারে প্রাথমিক অবস্থায় কোষটি যে পর্যায়ে থাকে তা থেকে এটি 10 বিলিয়ন গুণ বড় হয় এবং 6 বিলিয়ন গুণ ভারী হয়। মানব সৃষ্টির পেছনে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো অবিশ্বাস্য ঘটনার ধারাবাহিক সমন্বয় ঘটিয়েছেন। অথচ শুরুতে এই মানব এক বিন্দু পানি বই কিছুই ছিল না। পবিত্র আনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। সে মায়ের গর্ভে নিক্ষিপ্ত নিকৃষ্ট পানির একটি ফোঁটা বই কিছু ছিল না। পরে তা একটি মাংসপিণ্ডে রূপান্তরিত হল। তা থেকে আল্লাহ দেহ বানালেন এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ সুমহান ও সংগতিপূর্ণ করে দিলেন। পরে তা থেকে পুরুষ ও নারী 2 ধরনের মানুষ সৃষ্টি করলেন। সূরা আল কিয়ামা 37 থেকে 39। দৈনন্দিন ব্যস্ততার আবর্তে নিপতিত আমরা অধিকাংশ মানুষই উপলব্ধি করতে পারি না যে আমাদের চোখের সামনে কত সব অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। মানব সৃষ্টি তেমনি এক অলৌকিক প্রক্রিয়ার নাম। এই প্রক্রিয়ার সূত্রপাত হয় নারী দেহের একটি বিশেষ অঙ্গে, যার নাম ডিম্বাশয়। একটি মাত্র ডিম্বাণুর নিষেকের মাধ্যমে এটি চলতে থাকে।
ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হওয়ার পূর্বে শুক্রাণুকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই শুক্রাণু অর্থাৎ পিতৃ বীজাণুগুলো প্রথমে মাতৃগর্ভের জরায়ুতে প্রবেশ করে। তারপর দীর্ঘ পথ ভ্রমণ শেষে মাতার জরায়ুরই একটি অংশ ফেলোপিয়ান টিউবে গিয়ে পৌঁছে। ডিম্বাশয় থেকে নিঃশেক ক্ষমতা সম্পন্ন ডিম্বাণু নির্গত হওয়ার কিছু পূর্বে ফেলোপিয়ান টিউব তা ধারণ করার জন্য প্রস্তুত হয়। প্রবাহমান শুক্রাণুগুলো ডিম্বাশয়ের সেই নির্গত ডিম্বাণুকে চিহ্নিত করার চেষ্টা করে। এক পর্যায়ে ফেলোপিয়ান টিউব তার দ্বার খুলে দেয় এবং ডিম্বাণুকে নিজ অভ্যন্তরে টেনে নেয়। এই ফেলোপিয়ান টিউবেই ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটে। ফেলোপিয়ান টিউবের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সুবিধার্থে শুক্রাণুর জন্য কোনো যান্ত্রিক আয়োজন নেই। এর কোনো পাও নেই, ডানাও নেই। তবে গর্ভধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য শুক্রাণুর ভ্রমণের এক বিশেষ ব্যবস্থা রয়েছে। এই কোষের বহিরাবরণে সিলিয়া নামক অসংখ্য ক্ষুদ্র লোম থাকে। এগুলো আবার জরায়ুর দিকে হেলে থাকে। এভাবেই ডিম্বাণুগুলো সিলিয়া কেশের সহযোগিতায় সঠিক পথে এগিয়ে চলে, যেন অমূল্য কোনো জিনিস এক হাত থেকে অন্য হাতে বদল হচ্ছে। ভেবে দেখুন, এই ক্ষুদ্র কেশ রাশি শুক্রাণুর পথ পরিক্রমার একটি অবিচ্ছেদ্য অংশ এবং যেখানে যে অবস্থায় এদের থাকা দরকার ঠিক সেখানে সে অবস্থায় এদেরকে স্থাপন করা হয়েছে। এই কেশ রাশি সম্মিলিতভাবে একটি বাহন প্রক্রিয়া সম্পন্ন করে একটি নির্দিষ্ট দিকে। যদি এই কেশের অন্তত একটি তার কাজ না করে বা নির্ধারিত কাজ ছাড়া অন্য কিছু করে, তাহলে শুক্রাণু আর গন্তব্যে পৌঁছবে না এবং মাতার গর্ভ সঞ্চারও হবে না। সত্যি কি অপূর্ব সৃষ্টি! প্রত্যেকটি কেশেই নির্ভুলভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে। এই প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণুগুলো তাদের জন্য নির্ধারিত বিশেষ জায়গা অর্থাৎ মায়ের জরায়ুর দিকে অগ্রসর হয়। শুক্রাণু মূলত এক ধরনের জীবন্ত কোষ, যার কাজ হচ্ছে পিতৃদেহ থেকে মাতৃদেহের ডিম্বকোষে জেনেটিক ডাটা সংবাহিত করা। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে শুক্রাণু এই ভার বহনের জন্য বিশেষভাবে তৈরি একটি যন্ত্রের ন্যায়। শুক্রাণুর সম্মুখভাগ বর্ম দ্বারা আবৃত। এই বর্মের নিচে রয়েছে আরেক স্তর বর্ম। তার নিচে থাকে শুক্রবাহিত বিশেষ যান বা কার্গো। এই কার্গোতে রয়েছে 23টি পুরুষ ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে একজন মানুষের যাবতীয় বৈশিষ্ট্য, দৈহিক গঠন, স্বভাব সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ থাকে। একটি নতুন সন্তান জন্ম দেবার জন্য শুক্রাণুর এই 23টি ক্রোমোজোমকে মাতার ডিম্বকোষের অভ্যন্তরে আরও 23টি ক্রোমোজোমের সঙ্গে মিলিত হতে হবে। এভাবে 23 জোড়া ক্রোমোজোমের সম্মিলনে একটি মানব সন্তানের প্রাথমিক ভিত্তি রচিত হয়। চলার পথে শুক্রাণুর বর্ম এর অভ্যন্তরস্থ মূল প্রাণ রসকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে, কিন্তু এর গঠনশৈলী শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যখানে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন। ইঞ্জিনের শেষ অংশ শুক্রাণুর লেজের সাথে যুক্ত। ইঞ্জিন দ্বারা উৎপন্ন শক্তির বলে শুক্রাণুর লেজটি প্রোপেলারের মতো ঘুরতে থাকে, যার ফলে এটি দ্রুত সামনে অগ্রসর হতে পারে। যেহেতু শুক্রাণুর মাঝখানে একটি ইঞ্জিন রয়েছে, তাই সেটি চালনার জন্য জ্বালানির প্রয়োজনও রয়েছে। এই ছোট্ট বিষয়টিকে উপেক্ষা করা হয়নি। ইঞ্জিনের সবচেয়ে কার্যকর জ্বালানি হচ্ছে ফ্রুক্টোজ, যা শুক্রাণুর চারিদিকে ঘিরে থাকা তরল পদার্থের মধ্যে রয়েছে।
এই জ্বালানি শুক্রাণু যতক্ষণ পর্যন্ত ভ্রমণ করতে থাকে ততক্ষণ পর্যন্ত বিরাজ করে। শুক্রাণুগুলো ডিম্বকোষের দিকে মুভ করে দ্রুত ধেয়ে চলে। এক পর্যায়ে এরা দ্রুতগামী একটি স্পিড বোটের সমান গতিতে চলতে থাকে। বিস্ময়কর এই যান্ত্রিক ক্রিয়া একটি সুনিপুণ পদ্ধতির মাধ্যমে অনবরত চলতে থাকে। পুরুষের প্রত্যেকটি টেস্টিকলের মধ্যে রয়েছে স্পার্ম প্রোডাকশন সেন্টার। টেস্টিকলের অনুবীক্ষণিক নালিকার দৈর্ঘ্য 500 মিটার। এটি আধুনিক কারখানার মতো একটি ক্ষুদ্র নালিকা বিন্যাসও টেস্টিকলের অভ্যন্তরে শুক্রাণুর প্রবাহ পথ হিসেবে কাজ করে। শুক্রাণুর বর্ম, ইঞ্জিন এবং লেজ একে অপরের সঙ্গে পর্যায়ক্রমিকভাবে সংযুক্ত। সত্যি কি বিস্ময়কর প্রকৌশল বিদ্যা! এখানে আমাদের জন্য অবশ্যই কিছু চিন্তা করা বিষয় আছে। অবচেতন কতগুলো কোষ মাতৃদেহের বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কিছু না জেনে কি করে বুঝলো যে কিভাবে সঠিক আকারে শুক্রাণু সৃষ্টি করতে হয়? কোন বুদ্ধিমত্তার সাহায্যে শুক্রাণুর প্রয়োজনীয় উপাদানগুলো সঠিক নিয়মে একত্রিত হয়? তারা কিভাবে জানে যে শুক্রাণুর জন্য ফ্রুক্টোজ প্রয়োজন? কিভাবে তারা ফ্রুক্টোজ চালিত ইঞ্জিন তৈরি করতে শিখল? এই সমস্ত প্রশ্নের একটি উত্তর স্পার্ম এবং সেমিনাল ফ্লুইডের এই বিশেষ সংমিশ্রণ মানব জাতির বংশ রক্ষার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটি পন্থা। শুক্রাণুর এই চমৎকার ও নির্ভুল গঠনশৈলী নিজেই সৃষ্টিতত্ত্বের এক বিস্ময়। সেমিনাল ফ্লুইড, যার মধ্যে স্পার্ম বা শুক্রাণু অবস্থান করে, তার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। তোমরা কি কখনো ভেবে দেখেছো এই যে তোমরা শুক্র নিক্ষেপ করো, তা থেকে কি তোমরা সন্তান সৃষ্টি করো? না, এর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আমিই তোমাদের মাঝে মৃত্যুকে বন্টন ও নির্ধারণ করেছি, আর আমি কোনো কিছুতেই অক্ষম নই। সূরা আল ওয়াকিয়া 58 থেকে 60। প্রায় 250 মিলিয়ন বা 25 কোটি শুক্রাণু একই সময়ে মাতৃগর্ভের দিকে ধাবিত হয়। এত অধিক সংখ্যক শুক্রাণু প্রেরণের কারণ হল এগুলো মাতৃদেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভয়ানক সব বিপদের সম্মুখীন হতে থাকে। মাতার জনন অঙ্গকে বাহ্যিক জীবাণু ও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষার জন্য সেখানে বিভিন্ন রকম অ্যাসিডের এক প্রকার ঘন সংমিশ্রণ থাকে। এই অ্যাসিড সংমিশ্রণ পিতৃ বীজাণুর জন্যেও মারাত্মক ক্ষতিকর। কয়েক মিনিটের মধ্যে মাতার জরায়ু লক্ষ লক্ষ মৃত শুক্রাণু দ্বারা আবৃত হয়ে যায়, আর কয়েক ঘন্টার মধ্যে 250 মিলিয়ন শুক্রাণুর সবগুলোই মরে যায়। মায়ের সুস্বাস্থ্যের জন্য এই অ্যাসিড সংমিশ্রণ অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা এতই শক্তিশালী যে জরায়ুতে প্রবেশকারী সকল শুক্রাণুকে এরা সহজে ধ্বংস করতে পারে। লক্ষ্য করুন, যদি এই ধারাই চলতে থাকত তাহলে কোনো দিন শুক্রাণু ডিম্বাণুর মিলন হতো না এবং মানব জাতির বিকাশ ধারা থেমে যেত। কিন্তু মহান আল্লাহ, যিনি এসব সৃষ্টি করেছেন, তিনি
মাতৃগর্ভে শুক্রাণুর সম্ভাব্য বিপদ থেকে আত্মরক্ষার ব্যবস্থাও করে দিয়েছেন। পুরুষের দেহে যখন শুক্রাণু উৎপন্ন হয় তখন একে বহনকারী সেমিনাল ফ্লুইড বা বীর্য রসের সাথে কিছু মৌলিক উপাদানও যুক্ত হয়। এই উপাদান জরায়ুর অ্যাসিডের কার্যকারিতাকে অনেকাংশে কমিয়ে দেয়। ফলে কোটি কোটি শুক্রাণুর মধ্য থেকে কিছু মাতার জরায়ু অতিক্রম করে ফেলোপিয়ান টিউবে প্রবেশ করতে সক্ষম হয়। লক্ষ্য করলে আমরা দেখব যে সব শুক্রাণু একই দিকে অগ্রসর হচ্ছে। তারা কিভাবে এই সরল পথ আবিষ্কার করল, আর কিভাবে বা তারা ডিম্বাণুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হল? শুক্রাণু ডিম্বাণুকে খুঁজে পায় কারণ অন্য একটি বায়োলজিক্যাল পদ্ধতি এর সঙ্গে কাজ করে। শুক্রাণু যখন ডিম্বাণু থেকে 15 সেন্টিমিটার দূরে থাকে তখন ডিম্বাণু শুক্রাণুকে আকৃষ্ট করার জন্য এক প্রকার রাসায়নিক সংকেত প্রদান করে। এই সংকেত দেখে শুক্রাণু সোজা ডিম্বাণুর দিকে ধাবিত হয়। লক্ষ্য করুন, এক্ষেত্রে ডিম্বাণু শুক্রাণুর পূর্ব পরিচয় কিছুতেই সম্ভব নয় এবং তাদের মধ্যে ইতিপূর্বে কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি। তথাপি এক পর্যায়ে দুই ভুবনের দুই বাসিন্দা একত্রে বাসা বাঁধে। এই বাস্তবতা এটাই প্রমাণ করে যে ডিম্বাণু আর শুক্রাণুকে একে অপরের আদর্শ করে সৃষ্টি করা হয়েছে। অবশেষে 100-র মতো শুক্রাণু ডিম্বাণু কাছে পৌঁছতে সক্ষম হয়। তাই বলে এখানে এদের দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে যায় না, কারণ এই 100 শুক্রাণু থেকে মাত্র একটিকে ডিম্বাণুর ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হবে। তাই এখানে শুরু হয় আরেক প্রতিযোগিতা। এখানে শুক্রাণুকে সুনির্দিষ্ট আরেকটি বাধা অতিক্রম করতে হয়। ডিম্বাণুর চারিদিকে এক প্রকার আত্মরক্ষামূলক আবরণ রয়েছে যা এর দিকে ধাবমান যে কোনো বীজাণু বা জীবাণুকে ধ্বংস করে ফেলে। শুক্রাণুর পক্ষে এই অতিক্রম করাও এক কষ্টসাধ্য ব্যাপার। এই বাধা অতিক্রম করার জন্যও এর বিশেষ পদ্ধতি রয়েছে। প্রতিটি শুক্রাণুর মাথার দিকে বর্মের নিচে একটি গোপন অস্ত্র আছে। লুকায়িত ক্ষুদ্র অস্ত্র এনজাইম দিয়ে তৈরি। এটি ডিম্বাণুর আত্মরক্ষা দেয়ালকে গলিয়ে এর মধ্যে গর্তের সৃষ্টি করে। তখনই কেবল শুক্রাণু ডিমের ভিতরে প্রবেশ করতে পারে। ডিম্বস্তরের ভেতরে যখন শুক্রাণু এগুতে থাকে তখন এর বর্মস্তর ভেঙে চুরমার হয়ে যায়। শুক্রাণুর বর্ম ভেঙে যাওয়াটাও একটি নির্ধারিত ক্রিয়াকলাপের অংশ, কারণ এর ফলে এর দ্বিতীয় স্তরের এনজাইম বাইরে আবির্ভূত হতে পারে। এর দ্বারা শুক্রাণু তার সর্বশেষ প্রতিবন্ধকতা অতিক্রম করে এবং ডিম্বাণুর খোলস ভেদ করে চূড়ান্ত স্থানে গিয়ে পৌঁছে। আপনারা দেখছেন ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে ধারণকৃত একটি ছবি। দেখা যাচ্ছে শুক্রাণুর বর্মটি লাল রঙের। এই বর্ম গলে যায় এবং শুক্রাণু ডিমের ভেতর প্রবেশ করে। শুক্রাণু ডিম্বাণুর এই নির্ভুল মিলন প্রক্রিয়া এখানেই শেষ নয়। শুক্রাণু ডিম্বের খোলস ভেদ করতে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। এতক্ষণ যে লেজের সাহায্যে সাঁতরে শুক্রাণু এত দূর পৌঁছল, হঠাৎ সেই লেজটিকেই সে ঝেড়ে ফেলে দেয়। যদি তা না করত তাহলে অনবরত ঘূর্ণায়মান এই লেজ ডিমের ভিতর গিয়ে ডিম্বকোষকেই ধ্বংস করে ফেলত। ফলে ফলাফল যা হবার তাই হতো, অর্থাৎ মাতার গর্ভসঞ্চার সম্ভব হতো না কোনো কালেও। শুক্রাণুর এই লেজ পরিত্যাগ অনেকটা মহাকাশে রকেটে জ্বালানি পরিত্যাগের মতো, কিন্তু সামান্য এক অণুশুক্র কিভাবে তা নিয়ন্ত্রণ করে? কিভাবে সে বুঝতে পারে যে সে এখন তার ভ্রমণের শেষ প্রান্তে আছে এবং লেজটির আর কোনো প্রয়োজন নেই? একটি অবচেতন বায়োলজিক্যাল অর্গান শুক্রাণুর পক্ষে কি এসব নিজে থেকে নির্ধারণ করা সম্ভব? প্রকৃতপক্ষে এটাও পূর্ব থেকে নির্ধারণ করা কর্মসূচিরই একটা অংশ।
লেজ ফেলে দিয়ে শুক্রাণু ডিম্বাণুর ভিতর প্রবেশ করে এবং সঙ্গে বয়ে আনা ক্রোমোজোম সেখানে নিক্ষেপ করে। জেনেটিক ডাটা বহনের এই প্রক্রিয়া এভাবেই সম্পূর্ণ হয়। অনেক অঙ্গ প্রত্যঙ্গের সময়োচিত সুনির্ধারিত ক্রিয়াকলাপের ফলস্বরূপ বহু প্রত্যাশিত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। তথাকথিত প্রাকৃতিক সন্নিপাতন বা ন্যাচারাল কোইন্সিডেন্সের মাধ্যমে কি এসবই সম্ভব ছিল? সাধারণভাবে যদিও আমরা এসব সম্পর্কে একেবারে অসচেতন, কিন্তু একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই দেখব যে এর প্রতিটি স্তরে রয়েছে এক অদৃশ্য শক্তির ছাপ। আমরা দেখতে পাচ্ছি একটি ডিম্বকোষ যা এখনো শুক্রাণুর সাথে মিলিত হয়নি। শুক্রাণু, জেনেটিক ডাটা এবং ডিম্বাণু পাশাপাশি অবস্থান করছে। এর পরপরই সংঘটিত হয় বিস্ময়কর সেই ঘটনাটি। দুই সেট জেনেটিক ইনফরমেশন একে অপরের সাথে মিলিত হয়ে সম্পূর্ণ নতুন একটি মানব সন্তান সৃষ্টি করবে। এদের মিলিত হবার পর সৃষ্ট প্রথম মানব কোষটিকে বলা হয় জায়গোট। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য যে এই প্রাথমিক কোষ অর্থাৎ জায়গোটের মধ্যে ওই ব্যক্তির যাবতীয় তথ্য বীজ উপ্ত থাকে। গর্ভস্থিত শিশুর মধ্যেই ব্যক্তির চোখ, চুল এবং শরীরের বর্ণ, মুখমণ্ডল, গঠনাকৃতি এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য রোপিত থাকে। শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যই নয়, শরীরের কঙ্কাল কাঠামো, অভ্যন্তরীণ কাঠামো, ত্বক, শিরা, ধমনী, এমনকি এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রক্তকোষের সংখ্যা এবং ব্যক্তির শরীরের অন্যান্য সকল কার্যকলাপ বিস্তারিতভাবে নির্ধারিত হয় এই সময়। এই প্রাথমিক কোষেই ব্যক্তির 7 বছর থেকে 70 বছর বয়স পর্যন্ত যাবতীয় বৈশিষ্ট্যাবলী নিরূপিত হয়। নিষেক ঘটার পরপরই ডিম্বকোষটি দুটি অংশে বিভক্ত হয় এবং প্রত্যেকটি আলাদা কোষে পরিণত হয়। তারপর এই কোষগুলো বিভাজিত হয়ে 4টি কোষে পরিণত হয়। অতঃপর সেখান থেকে আরো এভাবেই একটি নতুন শিশু সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। প্রশ্ন হচ্ছে, কেন কোষগুলো দুভাগে বিভক্ত হয়? নতুন কোষ সৃষ্টির জন্য তার এই তাগিদ কেন? কে তাকে এই কাজ নির্ধারণ করে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তরে আমরা মহাশক্তিধর অপরিসীম বুদ্ধিমত্তার অধিকারী আল্লাহকে খুঁজে পাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব সৃষ্টি করেছেন এবং সূক্ষ্মতম কোষের মধ্যেও নতুন প্রাণের বীজ বপন করেছেন। আপনারা দেখছেন ফেলোপিয়ান টিউবের অভ্যন্তর ভাগের দৃশ্য। এখানে কোষগুলো বিভাজিত হচ্ছে এবং বহু গুণে বৃদ্ধি পাচ্ছে। এই প্রক্রিয়ার নাম মরুলা। এর পাশাপাশি আরেকটি ক্রিয়া এখানে চলতে থাকে। পুরনো একটি কোষকে কেন্দ্র করে অনেক নতুন কোষ একত্রে জড়ো হয়ে ভিন্ন আরেকটি পূর্ণাঙ্গ কোষ সৃষ্টি করে। অল্প সময়ের মধ্যে কেন্দ্রস্থিত কোষগুলো একত্রিত হয়ে একটি ভ্রূণ বা এমব্রয়ো সৃষ্টি করে। অপর কথায় একটি নতুন শিশুর জন্ম প্রক্রিয়া শুরু হয়। আর এর চারদিকের কোষগুলো প্লাসেন্টা, অপর কথায় অমরা বা গর্ভাবরণী সৃষ্টি করে মধ্যস্থিত ভ্রূণকে পরম যত্নে লালন করতে থাকে। কোষের এই পৃথক পৃথক বিভাজন, এমব্রায়ো সৃষ্টি এবং প্লাসেন্টা গঠনকে বিজ্ঞান এক বিস্ময়কর ক্রিয়া হিসেবে অভিহিত করেছে।
নিষিকের 4 দিন পর কোষগুলো তাদের জন্য নির্ধারিত বিশেষ জায়গা অর্থাৎ মাতার জরায়ুতে প্রবেশ করে এবং সেখানে অবস্থান করতে থাকে। ভবিষ্যতে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বাইরে নির্গমনের উদ্দেশ্যে সে জরায়ুর সঙ্গেই লেগে থাকে। অবশ্য ঝুলে থাকার জন্য তার গায়ে কোনো হুক বা আংটার ব্যবস্থা নেই। এর পরও সে কিভাবে জরায়ু দেয়ালের সঙ্গে লেগে থাকে? দৃশ্যমানে কোষপুঞ্জ এইমাত্র মাতার জরায়ুতে প্রবেশ করেছে। ইলেকট্রনিক মাইক্রোস্কোপে এই দৃশ্য ধরা পড়েছে। এমব্রায়োর বহিস্তরের কোষগুলো থেকে এক প্রকার এনজাইম নিঃসরণ হয় যা জরায়ু দেয়ালের সাথে মিশে যায়, আর এর সাহায্যে এই কোষপুঞ্জ বা ক্লাস্টার অফ সেলস জরায়ু দেয়ালে ঝুলে থাকে। এই স্থানে এই কোষের উপস্থিতি এবং প্রয়োজনীয় সময়ে বিশেষ এনজাইম নিঃসরণ আল্লাহর সৃষ্টি রহস্যকেই উদ্ঘাটিত করে। জরায়ু দেয়ালে ঝুলে থাকা এই কোষপুঞ্জই ধীরে ধীরে এমব্রায়ো বা ভ্রূণ হিসেবে বড় হতে থাকে। আধুনিক বিজ্ঞান কর্তৃক আবিষ্কৃত এই তথ্যটি পবিত্র কোরআনেরই একটি গুরুত্বপূর্ণ সত্যকে বিকশিত করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলাক শব্দটি ব্যবহার করেছেন মাতার জরায়ুতে সৃষ্ট সন্তানের প্রাথমিক অবস্থাকে বোঝাবার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের এক পিণ্ড থেকে। পড়ো তোমার রব বড়ই অনুগ্রহশীল। সূরা আলাক 1-3 আয়াত। আলাক আরবি শব্দ যার অর্থ যে জিনিস কোনো কিছুতে লেগে থাকে। অন্য প্রাণীর গায়ে লেগে থেকে রক্ত শোষণকারী কিছু কিছু পরজীবীকে বিবৃত করার জন্য এই শব্দটি প্রয়োগ করা হয়। লক্ষ্য করুন, একটি ভ্রূণের যথাযথ পরিচয় তুলে ধরার জন্য পবিত্র কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে বহু পূর্বে, যখন আধুনিক জ্ঞান বিজ্ঞান বলতে কিছুই ছিল না। এতে প্রমাণিত হয় যে কোরআনের কথা এমন কারো কথা যিনি প্রাণীদেহের এসব সূক্ষ্ম প্রাত্যঙ্গিক বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে অনেক আগে থেকেই ওয়াকিবহাল। আমাদের এই পৃথিবীতে অগণিত সংখ্যক এককোষী জীব রয়েছে। সকল এককোষী জীবই দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করে। মাতার জরায়ুতে ভ্রূণ প্রথমে এককোষী জীব হিসেবে জীবন শুরু করে, পরে তা ক্রমে ক্রমে নিজের অনুলিপি সৃষ্টির মাধ্যমে বহু গুণে বৃদ্ধি পায়। এই অবস্থায় যদি এর মধ্যে কোনো নির্দিষ্ট গড়ন বা আকৃতির বিষয় নির্ধারণ করা না থাকত, তাহলে সবগুলো কোষই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একই আকার ধারণ করত। ফলে মাতৃগর্ভ থেকে কোনো নির্দিষ্ট আকৃতির প্রাণী নয়, বরং অবয়বহীন একটি মাংসপিণ্ড ভূমিষ্ঠ হতো মাত্র। কিন্তু বাস্তবে তা ঘটছে না, কারণ কোষগুলোকে যথেচ্ছাচারভাবে ছেড়ে দেয়া হয়নি। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের কয়েক সপ্তাহ পর কোষগুলো নিজে থেকে আলগা হওয়া শুরু করে, যেন গোপনে কেউ তাদেরকে এই নির্দেশনা দিয়ে রেখেছে। আমরা এখন এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করছি। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীগণ বিস্ময়কর ঘটনা বলে অভিহিত করেছেন। অবচেতন কোষগুলো শরীরের অভ্যন্তরীণ গঠন, কঙ্কাল এবং মস্তিষ্ক বিনির্মাণে মনোযোগী হয়েছে। এই দুটি শূন্যস্থানে মস্তিষ্কের কোষ গঠিত হচ্ছে। মস্তিষ্ক গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে এ দৃশ্য নেওয়া হয়েছে। এখানে মস্তিষ্কের কোষ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এর ফলে শিশুর মস্তিষ্ক প্রাথমিকভাবে 10 বিলিয়ন কোষ ধারণ করবে।
আমরা দেখছি মস্তিষ্ক কোষ বা ব্রেন সেল গঠন প্রক্রিয়া। প্রতি মিনিটে 1 লক্ষ নতুন ব্রেন সেল সৃষ্টি হচ্ছে। প্রতিটি নতুন কোষ এমন আচরণ করে যেন মনে হয় তারা কার সঙ্গে যুক্ত হবে, কোথায় দাঁড়াবে, সবকিছুই জানে। প্রত্যেকেই যার যার জায়গা খুঁজে নেয়, অর্থাৎ একই অঙ্গের কোষগুলো একে অপরকে খুঁজে নিয়ে কাছাকাছি চলে আসে। এভাবে শিশুর হাত, পা, নাক, কান সহ সকল অঙ্গ গঠিত হয়। এখানে লক্ষণীয় যে হাতের কোষ পায়ে বা পায়ের কোষ কখনো নাকে সংযোজিত হয় না। মানব মস্তিষ্কে 100 ট্রিলিয়ন বা 10 কোটির 3 ঘনফলের সমপরিমাণ সংযোজনী রয়েছে। এই ব্যাপক সংখ্যক সংযোজক ক্ষেত্র থেকে কার সঙ্গে কার সংযোজন ঘটবে তা তারা ঠিকই বের করে নেয়। এই কাজটি যদি মানুষ আলাদাভাবে নিজস্ব বুদ্ধি প্রযুক্তি প্রয়োগ করে করতে যেত, তাহলে কি সন্তান উৎপাদন আদৌ সম্ভব হতো? শুধু মস্তিষ্কই নয়, প্রতিটি প্রাণীর পুরো দেহে এরকম নির্ধারিত আঙ্গিক কোষ বিশ্লেষণ চলতে থাকে, যার মাধ্যমে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। এখন প্রশ্ন জাগে, কোন সে সত্তা যিনি এই অবচেতন কোষগুলোকে যার যার নির্ধারিত অঙ্গে সংযোজিত হবার ক্ষমতা প্রদান করেছেন? মাতৃগর্ভের অভ্যন্তরে এই বিনির্মাণ প্রক্রিয়া চলতে থাকে অব্যাহত গতিতে। এভাবে লক্ষ লক্ষ কোষ একত্রিত হয়ে প্রথমে গঠন করে হৃৎপিণ্ড। তখন থেকেই এই হৃৎপিণ্ডের স্পন্দন চলতে থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আরো একটি বিস্ময়কর কাণ্ড প্রত্যক্ষ করব। স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা এই কোষগুলো ভেন সেল বা শিরাকোষ। সহসাই এই কোষগুলো পরস্পর মিলিত হতে শুরু করল। এদের মিলনের ফলে গঠিত হলো শিরা, ধমনী। চলুন চমৎকার এই দৃশ্যটি আবার দেখি। এই কোষগুলো কিভাবে জানে যে তাদের কাজ হচ্ছে শিরা ধমনী গঠন করা, তাই অন্য কারোর সঙ্গে যুক্ত হওয়া যাবে না? সম্ভবত এটি এমন একটি প্রশ্ন যার উত্তর বিজ্ঞান আজ অবধি দিতে পারেনি। চূড়ান্ত পর্যায়ে এই ভেন সেলগুলো দেহের জন্য একটি নির্ধারিত নালিকা বিন্যাস বা টিউবিং সিস্টেম রচনা করে। নালিকার অভ্যন্তরভাগ অত্যন্ত মসৃণ এবং এতে কোনো ফাটল বা ছিদ্র নেই। শীঘ্রই এই শিরা বিন্যাস নবজাতকের শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ শুরু করবে। শিরাসমূহের সম্মিলিত দৈর্ঘ্য 40,000 কিলোমিটারের বেশি, যা আমাদের পৃথিবীর পরিধির প্রায় সমান। মাতার গর্ভে শিশুর বিকাশ ক্রমান্বয়ে চলতে থাকে। পঞ্চম সপ্তাহে ভ্রূণের দেহে বাহু এবং পা দৃষ্টিগোচর হয়। এই কুঁজো অংশটি একসময় বাহুতে পরিণত হয়। তারপর সেখানকারই কিছু কোষ আলাদাভাবে হাতের সৃষ্টি করে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই কোষসমূহের একাংশ একটি বিস্ময়কর কাজ করে। হাজার হাজার কোষ গণহারে আত্মহত্যা করে। কিন্তু কেন এই আত্মহত্যা? মৃত্যুর সময় এর একটি কাজ চূড়ান্ত করে যায়। সারিবদ্ধভাবে আত্মহত্যাকারী এই কোষগুলো মানুষের অঙ্গুলি গঠনের জন্য অপরিহার্য। গণ আত্মহত্যার পর সেখানকার জীবিত কোষগুলো মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। ফলে সেখানে স্থানে স্থানে শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যস্থানগুলোই পরবর্তীতে এক আঙ্গুল থেকে অন্য আঙ্গুলকে পৃথক করেছে। প্রশ্ন জাগে, কেন কোষগুলো এই চরম ত্যাগ স্বীকার করে? কে ঠিক করে দিল যে প্রতিটি কোষের মৃত্যুর বিনিময়ে একটি শিশু আঙ্গুল লাভ করবে? কোষগুলো কি করে জানলো যে তাদের মৃত্যুর মাধ্যমেই নতুন শিশুর দেহের একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে?
পাশাপাশি সময় আরো কিছু কোষ একইভাবে পা সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়েছে। কোষগুলো জানে না যে নবসৃষ্ট এই প্রাণীটির চলাফেরার জন্য পায়ের প্রয়োজন হবে, তথাপি তারা নিজে থেকেই এর জন্য পা সৃষ্টির কাজে লেগে পড়েছে। এটি মাতৃগর্ভস্থ 4 সপ্তাহ বয়সী একটি মানব শিশুর মুখমণ্ডল। এই পর্যায়ে এমব্রায়োর মাথার একদিকে দুটি গর্তের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এই দুটি গর্তের মধ্যে দুটি চোখের সৃষ্টি হয়। ষষ্ঠ সপ্তাহে চক্ষু গঠন প্রক্রিয়া শুরু হয়। কোষগুলো অবিশ্বাস্য এক প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করে এবং একে একে দুটি আলাদা চোখ সৃষ্টি করে। কিছু কোষ চোখের জন্য কর্নিয়া সৃষ্টি করে, কিছু পিউপিল এবং অন্যরা লেন্স। প্রতিটি কোষ তার জন্য নির্ধারিত কার্যসীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই থেমে যায়। এভাবে প্রায় 40টি ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে একটি চোখ নির্ভুলভাবে গঠিত হয়। মাতৃগর্ভে একেবারে শূন্য থেকে একটি চোখ পূর্ণ অস্তিত্ব নিয়ে বিকশিত হয়, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যামেরা বলে চিহ্নিত হয়ে আছে। নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম চোখ খুলেই বর্ণিল পৃথিবীকে দেখবে, আর সে কাজের জন্যই তার চক্ষু গঠনের যাবতীয় প্রক্রিয়াকে সমন্বিত করা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে। এখনো পর্যন্ত অগঠিত এই মানব শিশুটি কি শুনবে না শুনবে সে বিষয়টিও বিবেচনা রাখা হয়েছে। মাতৃগর্ভস্থিত অবস্থায় শিশুর শ্রবণ ইন্দ্রিয় কান সৃষ্টি করা হয়েছে, আর এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ সংগ্রাহক যন্ত্র। এই দৃশ্যগুলো আমাদেরকে আরো একবার মনে করিয়ে দেয় যে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি আমাদের জন্য এক আল্লাহরই অপার করুণা মাত্র। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে নির্গত করেছেন এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে চক্ষু, কর্ণ এবং চিন্তা করার জন্য মন দিয়েছেন, এ কারণে যে তোমরা কৃতজ্ঞ হবে। সূরা নাহল আয়াত ৭৮। বিগত ৩০-৪০ বছর যাবৎ আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় মাতৃগর্ভের এমব্রায়ো সম্পর্কে যেসব নতুন নতুন তথ্য আবিষ্কৃত হয়েছে সেগুলো পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্যকেই আবারও উদ্ভাসিত করেছে। এই তো কিছুদিন আগেও আমাদের মাঝে একটি ধারণা প্রচলিত ছিল যে মাতৃগর্ভে প্রাণীর পেশি এবং হাড় একই সঙ্গে গঠিত হয়, কিন্তু সর্বশেষ গবেষণায় দেখা গেছে এমব্রায়োতে সর্বপ্রথম বোন টিস্যু গঠিত হয়। অতঃপর এর উপর দিয়ে মাসল টিস্যু বা পেশিকোষের আবরণ সৃষ্টি হয়। মজার ব্যাপার হলো নব আবিষ্কৃত এই বিষয়টি 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।
পরে এই ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। এরপর জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ডে রূপ দিয়েছি। এর মধ্যেই অস্থি মজ্জা দিয়েছি, তার উপর পেশির প্রলেপ দিয়েছি। শেষ পর্যন্ত একে অপর এক রূপ দিয়ে পূর্ণাঙ্গতা দান করেছি। অতএব আল্লাহ বড়ই বরকতময় এবং তিনিই সর্বোত্তম কারিগর। সূরা আল মুমিনুন আয়াত 14। অপরদিকে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখিয়েছে যে গর্ভ সঞ্চারের পর থেকে একটি মানব শিশু 3টি ধাপ অতিক্রম করার পর ভূমিষ্ঠ হয়। এই বিষয়টি বেসিক হিউম্যান এমব্রায়োলজি নামক একটি গ্রন্থে বিশদভাবে বিবৃত হয়েছে। সেখানে বলা হয়েছে মাতৃগর্ভে শিশু 3টি ধাপ অতিক্রম করে থাকে, যথা গর্ভধারণের প্রথম 3 সপ্তাহ প্রি এমব্রায়োনিক, 8ম সপ্তাহ শেষ পর্যন্ত এমব্রায়োনিক এবং 9ম সপ্তাহ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ফিটাল। বহু বছরের গবেষণার পর আধুনিক বিজ্ঞান কর্তৃক আবিষ্কৃত এই তথ্যটি অনেক আগে কোরআনে প্রকাশ করা হয়েছে। সেখানেও 3টি পর্যায় বা ধাপের কথা বলা হয়েছে। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك। তিনিই তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে 3টি অন্ধকারময় আবরণের মধ্যে একের পর এক রূপ দিয়ে গেছেন। তিনি আল্লাহ তোমাদের রব, প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র তাঁরই। সূরা আজ-জুমার আয়াত 6 অংশবিশেষ। এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটি একটি মেডিকেল টুল। পৃথিবীর আধুনিকতম কিছু প্রযুক্তি এতে সন্নিবেশিত হয়েছে। এটা এক প্রকার লাইফ সাপোর্ট সিস্টেম যা ইন্টেন্সিভ কেয়ারে রক্ষিত রোগীদের সঙ্গে সংযুক্ত করা হয়। কিন্তু কক্ষভর্তি এই সমস্ত উচ্চতর প্রযুক্তি একটি মাত্র প্রাকৃতিক প্রযুক্তির নিকট তুচ্ছ হয়ে যায়। এই প্রাকৃতিক প্রযুক্তির নাম প্লাসেন্টা, যা মাতৃগর্ভে এমব্রায়োকে পরিবেষ্টন করে এর যাবতীয় প্রয়োজন মেটায়। প্লাসেন্টা এক প্রকার কিডনি ডায়ালাইসিস মেশিনের মতো। এটা একই সঙ্গে হার্ট লাং মেশিন এবং কৃত্রিম লিভারের মতো। এটা একযোগে শরীরের সকল কার্যকলাপ পরিচালিত করে। বিস্ময়কর বায়োটেকনোলজি এই প্লাসেন্টা মা এবং নবজাতকের জীবন ধারণে সর্বতোভাবে সহায়তা করে থাকে। প্লাসেন্টার কোষসমূহ মাতৃদেহের রক্তে লক্ষ লক্ষ মলিকিউলস থেকে খাদ্যকণা চিহ্নিত করে তা শিশু দেহে পাচার করে। এই প্লাসেন্টার আরেকটি কর্তব্য হল এমব্রায়োকে রক্ষা করা। মাতৃগর্ভের ডিফেন্সিভ সেলগুলো জরায়ুর দিকে ধাবিত হয় সেখানে বর্ধিষ্ণু এমব্রায়োকে আক্রমণ করার জন্য। কিন্তু প্লাসেন্টার বহির্দিকের কোষগুলো মাতার নাড়ি এবং এমব্রায়োর মধ্যে একটি সংযোগ সৃষ্টি করে এবং এর মাধ্যমে সে কেবল পুষ্টি উপাদানকে এমব্রায়োতে প্রবেশ করতে দেয়, অন্য কোনো কিছুকে নয়। যদি প্লাসেন্টা ছাড়া এমব্রায়োকে রক্ষার দায়িত্ব কোনো মানুষকে দেয়া হতো তাহলে তা কয়েক মিনিটের বেশি টিকে থাকতে পারত না, কারণ প্লাসেন্টা ছাড়া এমব্রায়োর প্রয়োজন অনুধাবন ও পূরণের কোনো প্রযুক্তি মানুষের নেই। এই কর্ডের মাধ্যমে মাতার দেহের সাথে শিশুর শরীরের সংযোগ স্থাপিত হয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর এই কর্ডটি কেটে মাতৃদেহ থেকে নবজাতককে আলাদা করা হয়। এতে একটি শিরা ও 2টি উপশিরা আছে। এই শিরা দিয়েই খাদ্য এবং অক্সিজেন এমব্রায়োতে পরিবাহিত হয়।
তরলে পরিপূর্ণ একটি পরিবেশে থাকলেও এমব্রায়ো কখনো ডুবে যায় না। খাদ্য হজমের কোনো প্রক্রিয়া না থাকলেও কিংবা খাদ্য গ্রহণের নিজস্ব কোনো পদ্ধতি না থাকলেও এমব্রায়ো মরে যায় না। এমব্রায়োর এই দুটি মৌলিক প্রক্রিয়া প্লাসেন্টার মাধ্যমে সম্পাদিত হয়। উপশিরাগুলোর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং খাদ্যের বর্জ্য অংশ শিশুর শরীর থেকে অপসারিত হয়, অথচ মা কিংবা এমব্রায়ো কেউ এই বিষয় সম্পর্কে অবগত নয়। এভাবে সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভে শিশুর আকৃতি পরিপূর্ণতা পেতে থাকে এবং এক সময়ে পৃথিবীতে আগমনের জন্য প্রস্তুত হয়। এখন শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে এসে উপনীত হয়েছে, কিন্তু এখনো শিশুটির জীবনে অনেক ঝুঁকি রয়ে গেছে। মাতৃগর্ভ এবং তার পেলভিক অস্থির মাঝখান দিয়ে এখন সে ভূমিষ্ঠ হবে, আর এটাই শিশুর জন্য মারাত্মক ঝুঁকি। জন্মের সময় মাতৃগর্ভে প্রচণ্ড নিম্নমুখী চাপের দরুন শিশুটি ধীরে ধীরে ভূমির দিকে এগিয়ে আসে। তখন তার মাথাটি প্রচণ্ড চাপের মধ্যে পড়ে। এখানেও শিশুকে রক্ষার জন্য এক প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আছে। নবজাতকের মাথার অস্থি বেশ নরম, তার উপর এগুলো পূর্ণবয়স্ক মানুষের মতো পরস্পরের সাথে কঠিনভাবে লেগে থাকে না। তাই জন্মের সময় প্রয়োজন হলে এই হাড়গুলো স্থানান্তরিত হয়ে একটির উপর আরেকটি জায়গা করে নিতে পারে। ফলে মাথার খুলিটি ভেঙে যাওয়া থেকে রক্ষা পায় এবং শিশু পূর্ণাঙ্গ অবয়ব নিয়ে জন্ম লাভ করে। জন্মের পরবর্তী কয়েক মাসের মধ্যে শিশুর মাথা শক্ত কাঠামোতে পরিণত হয়। এই প্রামাণ্য চিত্রে আমরা শিশুর জন্মের যে কতগুলো ধাপ দেখলাম, পৃথিবীর প্রতিটি মানুষ সে কতগুলো ধাপের মধ্য দিয়ে জন্ম লাভ করেছে। প্রতিটি মানুষই জরায়ু অভিমুখে নিক্ষিপ্ত একগুচ্ছ শুক্র বীজাণু ছাড়া আর কিছু নয়। এই শুক্র ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটি এককোষী প্রাণীরূপে জীবন শুরু করে। সেখান থেকে এই একটি কোষ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নির্ধারিত একটি আকৃতি ধারণ করে পৃথিবীতে আগমন করে। পৃথিবীতে আমাদের সবারই উচিত এই পুরো বিষয়টিকে গভীরভাবে চিন্তা করা এবং এই দুনিয়ায় আমাদের অস্তিত্ব নিয়ে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে আল্লাহ একসময় আমাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পর আবার তিনি পুনর্জীবন দান করবেন এবং তার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা তার পক্ষে একেবারেই সহজ। যারা তাদের নিজেদের সৃষ্টি সম্পর্কে বেখেয়াল হয়ে যায় এবং মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তারা বড় ধোঁকার মধ্যে আছে। পবিত্র কোরআনে আল্লাহ এদের সম্পর্কে বলছেন, أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم মানুষ কি দেখে না যে আমি তাদেরকে সামান্য শুক্রকীট হতে সৃষ্টি করেছি? অতঃপর সে সুস্পষ্ট বিবাদকারী হয়ে উঠেছে। এখন সে আমাদের উপর উপমা প্রয়োগ করে এবং নিজের জন্ম ও সৃষ্টির ব্যাপারটি ভুলে যায়। বলে, কে এই অস্থিগুলোকে জীবন্ত করবে যখন এরা জরাজীর্ণ হয়ে গেছে? তাকে বলে দাও, এগুলোকে তিনিই জীবিত করবেন
যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছিলেন। তিনি তো সৃষ্টির সব কাজই জানেন। সূরা ইয়াসিন ৭৭ থেকে ৭৯।